Hello viewers, welcome to Wrestle Bangla BD. প্রথমেই রক এবং কোডি রোডসের বিষয়ে কথা বলবো। রক এবং কোডি রোডসকে একসাথে দেখা গিয়েছে। আপনারা আবার ভাইবেন না রক কোডি রোডস ডাব্লিউডাব্লিউই ব্যাকস্টেজে এসেছে। রক যদি আসে এটা ফ্যানদের জন্য ভালো নিউজ, কিন্তু রকের জন্য ভালো নিউজ না, কারণ রক ডাব্লিউডাব্লিউতে আসতে চায় না। মোহনার যে একটা প্রিমিয়ার হয়েছিল সেখানে রক এবং কোডি রোডস গিয়েছিল, বা তাদের এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখে আমরা বলতে পারি তাদের একটা রিইউনিয়ন হয়েছে, কিন্তু এখানে কোনো স্টোরি নেই। তারপর স্যাথ রলিন্স, বেকি লিঞ্চ, তার পুরো ফ্যামিলিও গিয়েছিল। স্যাথ রলিন্সের ওয়াইফ বেকি লিঞ্চ এবং তার মেয়েও আছে। মেয়েটা আসলে কিউট আছে। বেকি লিঞ্চ ছবিটা দেখে বলেছে যে এই মুভিটা অনেক ভালো, কিন্তু আমি আপনাদের গুড নিউজ এবং ব্যাড নিউজ বলবো। ব্যাড নিউজ হচ্ছে ডিজনির তরফ থেকে যে লাইভ অ্যাকশন ডিএনওয়াই যে হয়েছিল সেটা সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে, মানে রেটিং এনেছে। এখানে রেটিং এসেছে মাত্র 32%। বলতে পারেন কোনো এক লেভেলে সবচেয়ে খারাপ ভাবে এই মুভিটা ফেল করেছে। এখন বলি গুড নিউজের বিষয়। রক যদি মুভিতে ফেল করে বা তার মুভি ভালো না হয়, মানুষের কাছে ফ্লপ খায়, তাহলে রক চিন্তা করে সে ডাব্লিউডাব্লিউতে আসবে। এক কথায় বলতে পারেন রকের হলিউডে মামলা চলতেছে না, সে ডাব্লিউডাব্লিউতে এসে মামলা দিয়ে দিবে। আর রেসলিং ফ্যানরা কিন্তু অনেক খুশি হয়ে যায় যখন রকের মুভি ফ্লপ যায়। তারা ভাবে যে রক এখন ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। আগেও কিন্তু রক এই কাজটা করতো, যখন তার মুভি চলতো না হুটহাট অ্যাপিয়ারেন্স করতো। আর এখন যদি রক আসে এটাতে আরো সেন্স হবে, কারণ নেক্সট ইয়ার সৌদি আরবিয়াতে রেসলম্যানিয়া হবে। আর সৌদিতে যদি কোনো ইভেন্ট হয় তার মধ্যে আবার রেসলম্যানিয়া, সেখানে কত টাকা তারা পে করবে একটাবার চিন্তা করেন। আপনাদের বলেছিলাম রক কত টাকা পাবে। আপনারা যারা পুরানো আপনারা কিন্তু জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কত টাকা আমি বলেছিলাম। আর যদি আপনারা নতুন কেউ দেখে থাকেন, না জেনে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করব। আর আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন 8টা অথবা 9টার পরে লাইভে আসি। আপনারা অবশ্যই আসতে পারেন। আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিব, আপনাদের সাথে গল্প করব, আড্ডা দিব। বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছি না, তাই লাইভ করার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু আসতে পারেন, আপনাদের সাথে আড্ডা দিতে আমার খুব ইচ্ছা করে। যদি আপনারা চান কমেন্টে জানাতে পারেন কয়টার সময় লাইভ করলে ভালো হবে, আমি ওই সময়টাই লাইভ করার চেষ্টা করব। এরপর সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো, এবং সিএম পাঙ্কের বিষয়ে যে আপডেটটা দিব সেটা শুনে সিএম পাঙ্কের ফ্যানদের মনে করেন যে লাড্ডু ফুটবে, কারণ এখন থেকে অ্যাক্টিভ সিএম পাঙ্কে আপনারা দেখতে পারবেন, সামার অফ পাঙ্কে আপনারা দেখতে পারবেন। সে তো অ্যাক্টিভ থাকবেই। এই আপডেটের পাশাপাশি আপনাদের বলে দিই ডাব্লিউডাব্লিউ তাকে লাইভ ইভেন্টের জন্য অ্যাডভার্টাইজ করে দিয়েছে। এই উইকেন্ডে যে লাইভ ইভেন্ট হবে সেখানে সিএম পাঙ্ক থাকবে। আর স্ম্যাকডাউনে যে কটা শো হবে সামার স্ল্যাম পর্যন্ত, সব কটা শোতে সিএম পাঙ্ক আসবে। আমি একটা কথা বলবো, আমি আবারও বলি, আমি হোপ করি সিএম পাঙ্কের এই ক্যারেক্টারটা যেন বেবি ফেস না হয়, এইখানে যেন সে হিল টার্ন করে। হিল টার্ন না করলেও তার যে একটা হিল সাইড আছে সেটা আমাদের সামনে ইন্ট্রোডিউস করতে পারে, যে সে হিলের যে ক্যারেক্টার সেটা ইন্ট্রোডিউস করে। এটা করলে তার যে ক্যারেক্টারটা সেটা আরো বেশি ভালো লাগবে আমাদের। আপনাদের কি মনে হয় সিএম পাঙ্কের ক্যারেক্টার এখন ভালো লাগে, নাকি যদি সে হিল ক্যারেক্টার আমাদের সামনে নিয়ে আসে সেটা ভালো লাগবে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর মানি নাইট রয়ের বিষয়ে কথা বলবো, এবং ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইটে মানি নাইট রয়ের যে গ্রাফিক সেটা আপডেট করেছে, এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে ছবি। এইখানে আগে বলে দিই কে কে আছে। সবার প্রথম রোমান রেন্স, তারপর লিভ মর্গান, তারপর ওবাফেমি, ব্রক লেসনার, প্যান্টা, জেকা ফাটু, স্যাথ রলিন্স। দেখেন এই পোস্টারে ব্রক লেসনার আছে, ওবাফেমি আছে, রোমান রেন্স আছে, ইভেন স্যাথ রলিন্স, প্যান্টাও আছে। সব কয়টা বড় বড় সুপারস্টার একসাথে আছে। দেখেন পোস্টারটা ভালো মতে। এখন যে আমরা পোস্টারটা দেখতেছি, আমরা রিয়েল টাইমে যে পোস্টারটা দেখলাম, একটা সময় হবে যখন সময় চলে যাবে তখন আমরা আফসোস করব, বা দেখে আমাদের একটু লাগবে যে আমরা এমন একটা সময় পার করেছি যে সময় রোমান রেন্স, ব্রক লেসনার, ওবাফেমি, স্যাথ রলিন্স, প্যান্টা এরা সবাই মানি নাইট রতে ছিল, বা মানি নাইট রতে আমাদের এন্টারটেইন করতো। এই পোস্টার ছাড়াও আমি যখন কোনো পোস্টারে রোমান রেন্স, ব্রক লেসনার, স্যাথ রলিন্সকে দেখি আমার খুব ভালো লাগে। আর সেটা যদি হয় মানি নাইট রয়ের পোস্টার, সেটা তো আরো বেশি স্পেশাল। পার্সোনালি আমি এই যে পোস্টার সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনারাও চাইলে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। এরপর রোমান রেন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেন্সের আপডেট তো আপনাদের অনেক দিন ধরে দেই না। সিএম পাঙ্ক, স্যাথ রলিন্স, স্যামি জেন, তারপর নাইট অফ চ্যাম্পিয়ন সবকিছু মিলিয়ে রোমান রেন্সের আপডেট দাও আমি ভুলেই গিয়েছি। আমি নিজেই রোমান রেন্সের আপডেট চেক করিনি এতদিন। তো আমি দেখলাম রোমান রেন্সের 80 দিন পুরা হয়েছে। যদি আজকের দিনটা কাউন্ট করেন 2 দিন অ্যাড করতে পারেন, কিন্তু আমি আপনাদের 80 দিনই বলবো। রোমান রেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, টোটাল 80 দিন হয়েছে। আর এই 80 দিনের মধ্যে 2 বার সে তার টাইটেলটা ডিফেন্ড করেছে। আর
দুইবারই কিন্তু জেকা ফাটুর এগেনস্টে করেছে। ভালো হতো যদি এর থেকে বেশি সে তার টাইটেলটা ডিফেন্স করত, কিন্তু আমরা কি করব, ব্রক লেসনার, রোমান রেইন্স এরা তো প্রিমিয়াম, এরা তো শোতে আসতে চায় না। শোতে আসলেও উইকলি শোতে তারা তার টাইটেল ডিফেন্ড করে না। আপনারা যদি রোমান রেইন্সকে একটু নোটিস করেন, তার কাছে যদি চ্যাম্পিয়নশিপ থাকে সে কিন্তু ওই টাইটেলটা বেশি ডিফেন্স করে না, সে অনেক ভাব নিয়ে থাকে। অবশ্য ভাব নেওয়াটাও স্বাভাবিক। আমি কিন্তু এখানে নিউট্রাল, আমার যেটা ওপিনিয়ন আসতেছে সেটাই বলতেছি। আপনারা কেউ রাগ হবেন না বা খুশিও হবেন না, আমি আমার রিয়েল ওপিনিয়নটা আপনাদের দেই। আমি তো চিন্তাও করতে পারি না, ধরেন রোমান রেইন্সের কাছে টাইটেল আছে, সে রতে টাইটেল ডিফেন্ড করবে, এটা অসম্ভব। রোমান রেইন্সকে যদি প্রেশারও দেওয়া হয়, রোমান রেইন্স তার টাইটেলটা ডিফেন্স করবে না। বড় বড় প্রিমিয়াম ইভেন্ট ছাড়া নর্মাল প্রিমিয়াম ইভেন্টে পিএলএতে সে আসে না। আগে আমি রোমান রেইন্সের এসব দেখে সারপ্রাইজ হতাম, বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে। আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর একটা টুইটের বিষয়ে কথা বলবো, এবং একটা টুইট দেখেছি এখানে ভালোই লাইক হয়েছে। এখানে সে টুইটে বলতেছে 1990-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারা এখন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন না, তাদের আগে যারা জন্মগ্রহণ করেছে তারা চ্যাম্পিয়ন। আর এটা কিন্তু অনেক বেশি শকিং। দেখেন এই ব্র্যাকেটে কিন্তু প্রায় 36 বছর হয়ে যাওয়া উচিত। 1990 থেকে এখন পর্যন্ত 36 বছর হয়ে গিয়েছে। ইভেন আমি ফ্যাক্টটাও চেক করেছি, এটা কারেক্ট। ওই দিক দিয়ে ট্রিপল এস বলতেছে আমাদের নতুন ট্যালেন্ট, ইয়াং ট্যালেন্ট বিল্ড করতে হবে। আর এই দিক দিয়ে যাদেরকে চ্যাম্পিয়ন রেখেছে তারা 1990-এর আগে জন্মগ্রহণ করেছে। যারা 1990-এর পরে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে কাউকে চ্যাম্পিয়ন দেওয়া হয়নি বা এখন কারেন্ট চ্যাম্পিয়ন নেই। আর 1990-এর পরে তো এখন ওইভাবে কেউ চ্যাম্পিয়ন হয়নি। মানে আমি মেইন চ্যাম্পিয়নের কথা বলতেছি। সামনে গিয়ে মানে 1-2-1.5 বছরের মধ্যে এই রেকর্ডটা ভেঙে যাবে, কারণ ওবাফেমি আছে, ব্রন বেকার আছে, এরা নিউ চ্যাম্পিয়ন হবে। আমি এখানে ওবাফেমিটা শিওর বলতে পারি, কিন্তু ব্রন বেকারটা বলতে পারি না, কারণ ব্রন বেকারকে ভালোভাবে ট্রিট করা হচ্ছে না। যদি ভালোভাবে প্রপারলি তাকে ট্রিট করা হয় সেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। একটা জিনিস বলবো, ট্রিপল এইচ অনেক বকবক করে, কিন্তু এখনো ডাব্লিউডাব্লিউইর ওল্ড টাইমারদের উপর রিলাই করতে হয়। আর ডাব্লিউডাব্লিউই এখন না, আগে থেকে এমনটা করে আসতেছে। ইভেন ভিন্স ম্যাকম্যানের সময় এমনটা হয়েছিল। ভিন্স ম্যাকম্যান ব্রক লেসনার, আন্ডারটেকার, গোল্ডবার্গ, শন মাইকেলকেও নিয়ে এসেছিল। আর ওই সময় অনেক কথা হয়েছিল যে পার্ট টাইমারদের কেন অ্যাক্টিভলি রেসলিং করানো হচ্ছে। ডাব্লিউডাব্লিউ তো করবে, আসলে এটা ফ্যানরা বোঝে না। ডাব্লিউডাব্লিউ যেই সুপারস্টারদের বিল করেছে তাদের থেকে যতক্ষণ রস বের হচ্ছে তত সময় তো রস নিবেই। আবার দেখেছি অনেকে এটাও বলে যে রোমানকে কেন চ্যাম্পিয়ন বানানো হয়েছে, রোমান তো বুড়ো হয়ে গিয়েছে, কোডিকে চ্যাম্পিয়ন বানালে ভালো হতো, বা কোডির কাছে চ্যাম্পিয়ন আছে এটাই ভালো আছে। এবং অনেকে এটাও মানে কোডি রোডস হচ্ছে ফিউচার ট্যালেন্ট। আসলে কোডি রোডস, রোমান রেইন্স এটা হচ্ছে কারেন্ট ট্যালেন্ট, তাদের ফিউচার আর নেই। তারা এখন যেটা করতেছে সেটাই তাদের প্রেজেন্ট কারেন্ট বলতে পারেন। ডাব্লিউডাব্লিউর মধ্যে ফিউচার ট্যালেন্ট কাদেরকে মানা হয়, যাদের বয়স 20 থেকে 30। রোমান কোডি তো 30+। এরপর ডাব্লিউডাব্লিউ বিষয়ে আবার বলবো। আর ডাব্লিউডাব্লিউ একটা খুব খারাপভাবে ফাক আপ করেছে। আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো ফিফা ওয়ার্ল্ড কাপের একটা ভিডিও শেয়ার করা হয় টুইটারে। তো মেক্সিকোর যখন ম্যাচ হয়েছিল তখন অ্যানগ্রান্দো আমেরিকানো ম্যাচ দেখতে গিয়েছিল। তো ডাব্লিউডাব্লিউ সেই ভিডিওটাকে টুইট করেছে, মানে রিটুইট করেছে। আর টুইটারে এমন হয় যে আপনি যদি রিটুইট করেন তাহলে মনে হবে কি আপনি টুইট করেছেন, এবং এটা কোড করা লাগে না। এমন নয় যে ভিডিওটা ডাউনলোড করে আপনাদের আবার পোস্ট করতে হবে, আপনি রিটুইট করতে পারেন কোড ছাড়া। টপে লিংক করে যদি আপনি পোস্ট করে দেন অটোমেটিকলি ভিডিওটা চলে আসে, জাস্ট নিচে একটু লেখা থাকে কে পোস্ট করেছে। তো ডাব্লিউডাব্লিউ যেই অ্যাকাউন্টে রিপোস্ট করেছে মানে রিটুইট করেছে, সেই অ্যাকাউন্টের নাম আপনারা দেখেন, বা আমি আপনাদের বলি, লেখা অল ইন অগস্ট 30 ফাক টিকেও। আর রিটুইট করার সময় ডাব্লিউডাব্লিউ এটা দেখেনি। আমি বুঝতেছি না ডাব্লিউডাব্লিউ টুইটার কে চালায়। তারা এত বড় একটা কোম্পানির টুইটার হ্যান্ডেল চালাচ্ছে বা ম্যানেজ করতেছে, তারা দেখে শুনে কি করতে পারে না? আমার মনে হয় এটা যদি ট্রিপল এইচ দেখে বা টিকেও দেখে, যাকে ম্যানেজার রাখা হয়েছে যে টুইটটা রিটুইট করেছে তাকে ফায়ার করে দিবে। আর ভিন্স ম্যাকম্যানের সময় হলে তো তাকে জেলেই ভরে দিত। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের বিষয়ে কথা বলবো, এবং ডাব্লিউডাব্লিউ এই চ্যাম্পিয়নশিপটা সেল করতেছে। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন, আপনাদের যাদের অনেক টাকা, মানে যারা মালদার, বাংলা ভাষায় বললাম, যাদের অনেক টাকা তারা এই চ্যাম্পিয়নশিপটা কিনতে পারবেন। ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইটের যে ক্রাউন জুয়েলের চ্যাম্পিয়নশিপের রেপ্লিকা সেটা দিয়ে দিয়েছে। আর এটা ডাব্লিউডাব্লিউ সেল করতেছে $2000, এবং আপনারা যদি এই প্রাইসটা নর্মাল ডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্টের সাথে কম্পেয়ার করেন, এটা প্রায় 3 থেকে 4 গুণ বেশি।
এই বেল্টের প্রেস্টিজ যদি দেখেন, এটা থেকে অনেক বেশি আপনারা ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের কথা বলতে পারেন, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের কথা বলতে পারেন, আন্ডারস্পিডিড চ্যাম্পিয়নশিপ, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের কথা বলতে পারেন। তো সেই তিনটার তুলনায় কিন্তু এটার অনেক বেশি দাম তারা রাখতেছে। বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 2.5 লাখ টাকা আপনাদের লাগবে। আর যদি বাংলাদেশে আপনারা কেউ আনেন, আপনাদের কিন্তু এই টাকা দিয়ে কিনে তারপর কাস্টম পে করতে হবে, এক্সট্রা আরও টাকা দিতে হবে, না হলে বাংলাদেশে এসে এটা আটকায় থাকবে, আপনি নিতে পারবেন না। আমি অর্ডার করতে চেয়েছিলাম, বাট যেই দাম আবার কাস্টম খরচ, এত টাকা আমার কাছে নেই, বা এত টাকা থাকলেও আমি এখানে ইনভেস্ট করব না। আপনাদের মধ্যে যারা খুব টাকাওয়ালা, যারা ভিডিও দেখতেছেন, যাদের অনেক টাকা আছে, আপনারা তারাই অর্ডার করতে পারেন, চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি। এরপর ভিশনের বিষয়ে কথা বলবো এবং আপনাদের দেখাবো ভিশনের পার্ট কোন কোন সুপারস্টাররা ছিল বলতে শুরু থেকে শেষ পর্যন্ত কারা এসেছে, কারা চলে গিয়েছে বা কারা আছে। আপনারা যদি দেখেন, প্রথমেই স্যাথ রলিন্সের নাম আসবে, তারপর ব্রন বেকার, পল হেইম্যান, তারপর ব্রনসন রিড, তারপর বেকি লিঞ্চও এসেছিল, তারপর আইসো স্পিডও এসেছিল, তারপর লোগান পল আসলো, তারপর অস্টিন থিওরি আসলো, এখন ম্যাগজিন রুপি। এছাড়া আপনারা এই নামের সাথে ব্রক লেসনারের নামটাও অ্যাড করতে পারেন যদি আপনারা চান, কারণ সে একবার এসেছিল আমার যতটুকু মনে হয়। কিন্তু আমার একটা জিনিস খুবই ওয়ার্ড লাগে, ভিশনের সাথে যেগুলো হচ্ছে বা যেগুলো হয়েছে সেগুলো আসলে ম্যাচ করতেছে না, পাবলিক খাচ্ছে না। ভিশনের যে ভিশন সেটাই আমি বুঝতেছি না। এটার উপর ডাস মেন্টাল একটা কমেন্ট করেছে, বলে পল হেমিন হচ্ছে একটা ম্যানেজার, কিন্তু যখন সে ভিশন টিমের সাথে আসে মনে হয় যে পল হেমিনই ইম্পর্টেন্ট পারসন। এখানে সে বোঝাতে চেয়েছে ব্রক লেসনারের সাথে পল হেমিন আসলে যেভাবে মনে হতো যে না, ব্রক লেসনার মেইন, পল হেমিন ম্যানেজার। কিন্তু আপনারা যদি ব্রন বেকারের সাথে দেখেন বা ভিশনের সাথে দেখেন, ইভেন এখানে আমি বলবো ব্রন বেকারের সাথে যদি দেখেন, ব্রন বেকারকে মেইন মনে হয় না, মনে হয় পল হেমিনই মেইন। আমি বলবো ভিশন যখন শুরু হয়েছিল, সে স্পেয়ার মেরে স্যাথ রলিন্সকে হাক করেছিল, তখন আমি ভেবেছিলাম না ব্রন বেকারের যে ফিউচার সেটা ব্রাইট হচ্ছে, এবং তার সে সময় মোমেন্টামও ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেই মোমেন্টামটাই ধরতে পারেনি, ডাব্লিউডাব্লিউ পুরো নষ্ট করে দিয়েছে। আমি মনে করি ব্রন বেকার যদি একাই আসে সেটাই ভালো হয়, পল হেমিনের দরকার নেই। আর ভিশনকে বাদ দিয়ে দেওয়া উচিত, এই টিমটা ব্রেক করে দিলেই ভালো হবে। আপনাদের কি মনে হয় আমাকে জানাতে পারেন। এরপর মানি ইন দ্য ব্যাংকের বিষয়ে কথা বলবো এবং মানি ইন দ্য ব্যাংকের অফিসিয়াল পোস্টার ডাব্লিউডাব্লিউ রিভিল করেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা মানি ইন দ্য ব্যাংকের 2026 এর অফিসিয়াল পোস্টার। এই পোস্টারে কে কে আছে, মানে কাদেরকে ফিচার করা হয়েছে, প্যান্টা, ইও স্কাই, সোল রুকা এবং ট্রিক উইলিয়ামস। আমি যদি বলি এটা একটা ক্রিয়েটিভ পোস্টার, প্লিজ তারা মানি ইন দ্য ব্যাংকের যে ল্যাডার সেখানে বসে আছে, আর উপরে মেন্স এবং উইমেন্স মানি ইন দ্য ব্যাংকের ব্রিফকেস আছে। ঠিক আছে, এই যে ল্যাডারের যে এলিমেন্ট সেটা দিয়ে তারা আরো বেশি ইন্টারেস্টিং বানিয়ে দিয়েছে মানি ইন দ্য ব্যাংকে। মানি ইন দ্য ব্যাংকের কথা যদি বলি, মানি ইন দ্য ব্যাংক নিউ অরলিন্স থেকে হবে, এটা অক্টোবরের 10 তারিখে হবে। আমরা জুলাইতে আছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আরো 3.5 মাস বাকি। একটা জিনিস অদ্ভুত লাগতেছে, আগে ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামের আগে মানি ইন দ্য ব্যাংক করতো, এখন সামার স্ল্যামের পরে করতেছে। যদি আগে মানি ইন দ্য ব্যাংকটা করাতো তাহলে সামার স্ল্যামে হয়তো আমরা দেখতে পারতাম কেউ না কেউ এসে ক্যাশিং করতো। এবং আপনাদের এই পোস্টারটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।